আজকে আমি আপনাদেরকে দুটো ঘটনা বলবো। সেখানে একটা ঘটনার নৃশংসতা, সেটা দেখে না আপনারা কিছুটা অবাক হয়ে যাবেন যে মানুষ এই সমস্ত কারণেও হত্যা করতে পারে। একটা 100 কেজির মানুষ, সে একটা নর্মাল কারোর উপর, বলতে পারেন বুকের উপর চেপে বারবার তাকে মারছে। সেই মানুষটার অবস্থা কি হতে পারে? দেন যাকে মারা হচ্ছে তার ওয়াইফ, যে মারছে তাকে বলছে মার মার, আরো জোরে মার। এবং এই সমস্ত কিছু দেখছে হচ্ছে যাকে মারা হচ্ছে তার মা আর বাবা, তারা চিৎকার করছে। এবং আজকের যে সেকেন্ড ঘটনা বলবো সেটা আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন। ওটা বলবো মেনলি আপনাদেরকে সাবধান করার জন্য। সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। আচ্ছা, হিপনোটাইজ এই জিনিসটার উপর আপনারা কি বিশ্বাস করেন যে আপনাকে কেউ তাকিয়ে বা কিছু একটা দেখিয়ে হঠাৎ করে তার কন্ট্রোলে করে নেবে? এরকম তো অনেক সিনেমায় দেখেছেন, গল্পে পড়েছেন, কিন্তু বাস্তবে কখনো কি হয় তার কি কোনো প্রমাণ আছে? আজকে সেই রকমই একটা গল্প হবে। তো চলুন প্রথম ঘটনাটা শুরু করি। অগস্টের 20 তারিখ 12:30 মতন বাজে, নয়ডা। সেখানে একটা ফ্ল্যাটের সামনে একটা সাদা গাড়ি থামে এবং সেই সাদা গাড়ি থেকে 3 জন পুরুষ 2 জন নারী বেরিয়ে আসে। তারা সোজা ওই অ্যাপার্টমেন্টের 3rd ফ্লোরে যায় এবং সেই 3rd ফ্লোরে তারা যেতেই তাদেরকে ওয়েলকাম জানানো হয়। অ্যাকচুয়ালি যারা এসেছিল তারা ওই বাড়িরই আত্মীয়। কারা এসেছিল? ওই বাড়ির বৌমা রেখা এসেছিল, রেখার 2 ভাই এসেছিল, কাকা এসেছিল, বৌদি এসেছিল এবং বাবা এসেছিল। এবার রেখার বিয়ে হয়েছে বিনয়ের সাথে। তো তারা রীতিমতন বলতে পারেন মেয়ের শ্বশুর বাড়িতে এসেছে। এবার তারা ঢোকা মাত্রই বিনয়ের মা তাদেরকে জল দেয়, কিন্তু তারা সবাই মিলে বলে ওঠে যে আমরা এখানে জল খেতে আসিনি। বিনয় কোথায়? বিনয় রুমের মধ্যে ছিল, সে ওয়ার্ক ফ্রম হোম করছিল। সে সবে রেডি হয়ে তার অফিসে যাবে। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাডোবিতে কাজ করে। ইয়ারলি প্যাকেজ হচ্ছে 60 লাখ টাকা, মানে পার মান্থ সে 5 লাখ টাকা ইনকাম করে। তো এই রকম জামাইকে তো সবাই মাথায় তুলে রাখে, কিন্তু এই দিকে এই কয়েকজন, মানে রেখার ফ্যামিলি থেকে যারা এসেছিল, তারা হঠাৎ করে জল না খেয়ে কেন বিনয়কে খুঁজছে। আর বিনয় বেরিয়ে আসতেই রেখার, মানে বিনয়ের ওয়াইফ রেখার 2 ভাই, যাদের ওয়েট দুজনেরই 100 কেজির উপর, রেখার বাবা, রেখার কাকা, সবাই মিলে মারতে থাকে। 2 ভাই তো বিনয়ের শরীরের উপর বসে পড়ে। এবং এই সমস্ত কিছু দেখে রেখা কিন্তু একবারও কোনো কিছু বারণ করছে না। সে বারবার তার 2 ভাইকে বলছে আমাকে অনেক কিছু বলেছিল, দেখ এবার মজাটা, মার ওকে, আরো মার। এইভাবে যখন তাকে মারা হচ্ছে তখন বিনয়ের মা বাবা কিছুই বুঝে উঠতে পারছে না যে তাদের ছেলেকে কেন তার শ্বশুর বাড়ির লোকরা এসে এইভাবে মারছে। তার মা ঠেকাতে যায়, তাকে রেখার বৌদি আটকে দেয়। বিনয়ের বাবা ক্যান্সার পেশেন্ট, সে আটকাতে গেলে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এরপর বেশ 10-15 মিনিট এই অত্যাচার সহ্য করার পর বিনয় যখন একদম নিজে জ্ঞান হারিয়ে ফেলেছে, সেই মোমেন্টে তাকে তার মা বাবা কোনোভাবে উদ্ধার করে নিচে নিয়ে আসে। এবং নিচে আসতেই আশেপাশের প্রতিবেশীরা ওখানে চলে আসে, তার কারণ অলরেডি আওয়াজ চারিদিকে যাচ্ছিল। তারা পুরো ব্যাপারটা শুনতেই রেখার যে কাকা ছিল, বৌদি ছিল, বাবা ছিল এবং 2 ভাই ছিল, তাদেরকে আটকে রাখে এবং বিনয়কে হসপিটালে নিয়ে যায়। বিনয় যখন হসপিটালে যাচ্ছে তখন সে তার মাসিকে বলছে, মাসি আমি কিছু দেখতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। তারপর তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন তাকে মৃত ঘোষণা করা হয়। এবং সেই দিন এই যে ঘটনাটা আছে সেটা কেন হলো সেটা আমাদের জানতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার যে এটা কি প্রি প্ল্যান্ড একটা মার্ডার? চলুন একদম প্রথম থেকে জানি। আজ থেকে 3.5 বছর আগে বিনয় আর রেখার বিয়ে হয়। বিয়ের প্রথম দিক থেকে কোনো তো প্রবলেম ছিল না, কিন্তু পরবর্তী সময়ে টুকটাক স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা নিয়ে নানান রকম ঝামেলা, এগুলো তো যেমন সমস্ত সংসারে হয়, এখানেও টুকটাক হয়তো হতো। এই ব্যাপারে ডিটেলস আসেনি। এরপর জাস্ট 4 মাস আগে তাদের যমজ সন্তান হয়।
একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। এরপর ফ্যামিলিতে সমস্ত কিছু ঠিক হওয়ার কথা, ভালো হওয়ার কথা। কিন্তু রেখা সে এমন একজন ছিল যে বাড়ির কাজে একদমই মন ছিল না। সে সন্তানদেরকে তো জন্ম দিয়েছে, কিন্তু তাদের দেখভাল করার দায়িত্ব মোটেও নিতে চাইছিল না। তার এক সন্তানের কিছু কপালের দিকে দাগ ছিল এবং সেই দাগে কিছু ওষুধ লাগানোর দরকার ছিল এবং এইটা ডাক্তারই বলেছিল। এবং এই কাজটা এতদিন বিনয়ের যে বোন আছে সে প্রত্যেক দিন করে দিয়ে যেত। কিন্তু বিনয়ের বোন 10-12 দিন করার পর সে তার বৌদি রেখাকে বলে তুমি এই কাজটা করো, কিন্তু রেখা এটা করতো না। সে বারবার বিনয়কে বলতো ওটা করতে, বিনয় করেও দিত। কিন্তু যেহেতু এত একটা হাই প্যাকেজের এত বড় কোম্পানিতে সে চাকরি করে, ফ্যামিলিতে অনলি মেম্বার যে আর্ন করে, তো সে সবসময় কাজে ব্যস্ত থাকতো। প্রাইভেট কোম্পানিতে তুমি ওয়ার্ক ফ্রম হোম করছো, তার মানে বিন্দাস কাজ করবে, একদম ভুল। তুমি অ্যাকচুয়ালি 12 ঘন্টা থেকে 24 ঘন্টা কাজ করছো, আর অফিসে বসে করলে তো তুমি মোটামুটি 12 ঘন্টা কাজ করেই থাকবে। যারা আইটি সেক্টরে বা প্রাইভেট সেক্টরে যে কোনো ক্ষেত্রে চাকরি করেন তারা কম বেশি এই অবস্থাটা জানেন। তো বিনয় সেটা সন্তানদেরকে দেখবে কী করে? এদিকে সন্তানদের খেয়াল নেওয়া হচ্ছে না। এই নিয়ে অগস্টের 20 তারিখ ওই সকালবেলা 10টা 10:30টার সময় রেখাকে একটু বকাঝকা করে, এবং রেখাকে বকাঝকা করতেই রেখা রেগে বেরিয়ে যায় এবং হুমকি দিয়ে যায় যে দাঁড়া, তোকে আজকে মজা দেখাচ্ছি। সে বেরিয়ে সোজা তার বাপের বাড়ি যায়। তার 2 ভাই, কাকা, বৌদি, বাবাকে নিয়ে 12টা 12:30 আসে এবং 1 ঘন্টার মধ্যে বিনয়কে হত্যা করে। বাড়ির লোকরা ভাবে বাড়িতে এই ঘটনাটা ঘটলো, এই গোটা ফ্যামিলিটা এটা করলো, এটা তারা কি ভুল করে করলো, রাগের বশে করলো? এমন কিছু তো হয়নি যে এত রাগ করা যে কাউকে মেরে ফেলা। কিন্তু তারপরেও কারোর হয়তো রাগ বেশি হয়েছে, সেই কারণে করে ফেলেছে। পরিবারের এই থিঙ্কিংটা একদম ভেঙে যায় যখন তারা জানতে পারে যে এই ঘটনা ঘটানোর আগে রেখা তার শ্বশুর বাড়ির সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়েছিল। তারপর রেখা এবং পুরো ফ্যামিলিকে যখন থানাতে নিয়ে যাওয়া হয়, রেখা বারবার পুলিশ অফিসারদেরকে বলছে যে আরে ওকে মারবো না কেন, ও আমাকে প্রচণ্ড অত্যাচার, আমাকে নানান জায়গায় কথা শোনাত, ব্যাস এইটুকুর জন্য একটা প্রাণকে মেরে দেওয়া। যদিও ভিতরের খবর স্বামী স্ত্রী জানে, কিন্তু তা সত্ত্বেও কোনো মৃত্যু কাম্য এটা কি হতে পারে? এবার এই ক্ষেত্রে কোর্টে কি হবে? দেখুন, কোর্টে রেখার বাবা, কাকা, 2 ভাই এদের সাজা দেওয়ার চেষ্টা করবে, হবে, এদের সাজা কিছু হবে। কিন্তু পরবর্তী সময়, মানে পরবর্তী বলতে জাস্ট 2-3 মাস, তাও না, ধরুন 10-15 দিন পর রেখা এবং রেখার বৌদি বেল পেয়ে যাবে। রেখা কেন বেল পাবে? তার আইনজীবী বলবে মাত্র 4 মাস আগেই রেখা বলে মেয়েটা মা হয়েছে, তার ডিপ্রেশন আছে, এই কারণে সে এটা করে ফেলেছে, সে রেগে গেছে। তারপর তার সন্তানকে কে দেখবে? তাদেরকে তো দুধ খাওয়াতে হবে না, তো মাকে ছেড়ে দিন। এবং রেখা এই সন্তানদের ভরসাতেই কোনোদিনও জেলে যাবে না, এটা আমি মোটামুটি কনফার্ম করে বলতে পারি। এরকম একাধিক ক্ষেত্রে হয়েছে, আবারও হবে। আর রেখার যে পুরো ফ্যামিলি আছে যারা এই খুনের সাথে জড়িত, পুলিশ যদি ঠিকঠাকভাবে তদন্ত করে তাহলে মোটামুটি ধরে নিন ওই 10 বছর হাইস্ট টু হাইস্ট জেলে থাকবে। বলবে আজীবন কারাবাস হয়তো কোর্ট থেকে, কিন্তু তারপর সেই সাজাটা কমিয়ে হঠাৎ করে হয়ে গেছে তাদের বাড়ির মেয়ের গায়ে হাত তুলেছে, তো তারা রেগে এই কাজটা করেছে, তো তাদের একটু সাজাটা কম করে দিন। তো আজীবন থেকে সেটা কমতে কমতে 10-এ 8-এ 7-এ চলে আসে। দেখা যাক কি হয়, কোনো আপডেট আসলে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো চলুন আজকের সেকেন্ড ঘটনায় যাই। এবার সেকেন্ড যে ঘটনাটা আছে না, এই ঘটনাটা প্রচণ্ড ক্রিটিক্যাল। আজকে আমি ফেস ক্যাম করতে পারছি না, অ্যাকচুয়ালি অফিস থেকে এসে খুব ক্লান্ত লাগছিল, অ্যান্ড ক্যামেরা অন করে না সত্যি সত্যি আমার কিছু করতে ইচ্ছে হচ্ছিল না। সেই চুল আঁচড়াও, ড্রেস পরো, তো আমি ভাবলাম একটু ভয়েস ওভার করে দিই, ক্ষমা করে দেবেন। কিন্তু আজকের প্রথম যে ঘটনাটা বললাম সেখানে জাস্টিসের একটা বড় ব্যাপার আছে। আপনারা আইনের অনেক কিছু শিখলেন এবং বুঝতে পারলেন যে বিপদ যে কোনো সময় পরিচিত কাছের ভালোবাসার মানুষদের কাছ থেকেই আসে। সেকেন্ড ঘটনা যেটা হবে না, সেটা হচ্ছে কাউকে বিশ্বাস করার আগে 500 কোটি বার ভেবে নেবেন, সেটা যেই হোক না কেন। সেকেন্ড ঘটনাটা হচ্ছে মুম্বাইয়ের পাওয়াই বলে একটা জায়গা আছে সেখানকার। সেখানে একটা অ্যাপার্টমেন্ট আছে, সেই অ্যাপার্টমেন্টে এক বৃদ্ধা থাকে, তার বয়স হচ্ছে 85। তার হাজব্যান্ড মারা গেছে। ওই অ্যাপার্টমেন্টে পিজিতেই থাকে একটা এয়ার হোস্টেস এবং তার হাজব্যান্ড বেশ কয়েকদিন ধরে অসুস্থ এবং হসপিটালে অ্যাডমিট আছে, তার হয়েছে ডেঙ্গু। এবার এই মতো অবস্থায় এয়ার হোস্টেস সে ঠিকঠাক কাজেও যেতে পারছে না, নানান রকম ঝামেলায় আছে। তো সেই সমস্ত কিছুর মধ্যে সে একটু ট্রাভেলে আছে, কিন্তু তার লাইফে আরও কালো অধ্যায় আসতে চলেছিল
এবং সেই কালো অধ্যায়টা মানে কিভাবে আসবে সেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। এক ব্যক্তি সে 40 কিমি ট্রাভেল করবে তার শিকার ধরার জন্য। সে আসবে, এসে একটা বড় অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়াবে। সে ভাববে যে এই অ্যাপার্টমেন্টে অনেক ফ্ল্যাট আছে, তো এই ফ্ল্যাটে অনেক টাকাওয়ালা মানুষরা থাকে, তো আমার শিকার এখানেই আছে। সে অটো করে এসেছিল, সেই অটোর যাওয়া আসা নিয়ে ভাড়া ছিল 1200। এবার সে ওই অ্যাপার্টমেন্টের সামনে যখন যায় তখন ওখানকার সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়। সে বলে যে আমি একটু ভিতরে যাই না। তখন সিকিউরিটি গার্ড বলে যে কোনো আননোন পার্সন ভিতরে যেতে পারবে না। তো নানানভাবে সেই সিকিউরিটি গার্ড তাকে যখন আটকে দেয় সে ওখানে একটু দূরে চলে যায়, তারপর ওয়েট করতে থাকে। তারপর সে ওই অ্যাপার্টমেন্টের পিছনে যায়, পিছনেও দেখে যে গেট আছে সেখানেও আছে সিকিউরিটি গার্ড, কিন্তু সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। তো এই সিকিউরিটি গার্ডের সাথে সে গল্প জমায়। সে একবার ঢুকতেও যায়, সিকিউরিটি গার্ড আটকে দেয়। দেন সিকিউরিটি গার্ড একটু অন্য মনস্ক হয় অন্য কিছু ভিজিটারকে নিয়ে। সেই মোমেন্টে সেই ব্যক্তি ঢুকে যায়। আমি যার কথা বলছি তাকে আমরা চলিত ভাষায় হিজড়া বলছি বা তৃতীয় লিঙ্গ বলছি। এবার এই তৃতীয় লিঙ্গের মানুষ সাধারণত অ্যাপার্টমেন্টে ঢুকে কি করে, এটা কখনো ভাববেন না যে আমি কোনো লিঙ্গকে ছোট করছি। আমাকে এখানে ঘটনাটা বলতে হবে, তাই আমি এই ভাষা বা এইভাবে ইউজ করছি যেগুলো আমরা বর্তমানে প্রেজেন্ট কনটেক্সটে আমরা দেখতে পাই। আমি জানি অনেক তৃতীয় লিঙ্গের মানুষ আছেন যারা অনেক অনেক জায়গায় সাকসেসফুল, কিন্তু মেজরিটি অনেক সময় অনেক এই সমস্ত কাজে জড়িত আছে যে কাজগুলোকে আমরা বলি না হিজড়া মাসি, আমাকে ক্ষমা করবেন এটা আমার বলার জন্য, এর থেকে আমি অন্য কী ল্যাঙ্গুয়েজ বলবো সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, এই কারণেই আমি এখানে এটা ইউজ না করে এই ব্যক্তি বলবো, ঠিক আছে? এবার ব্যক্তি হিসেবেই ধরবেন। তো সে যায় অনেকগুলো ফ্ল্যাটে বেল বাজায়, কিন্তু কেউ খুলছেই না। দেন একটা ফ্ল্যাট দরজা খুলে যায়, সেখান থেকে 85 বছরের এক বৃদ্ধ আসে। তখন সেই ব্যক্তি বলে যে আপনার কোনো রকম কোনো অসুবিধা আছে, আমি ঠিক করে দেবো। তখন সেই বৃদ্ধা বলে যে আমার তো কোনো প্রবলেম নেই, কিন্তু আমার এখানে পিজিতে থাকে একটা মেয়ে আছে, ও এয়ার হোস্টেস, ওর হাজবেন্ড না অনেক দিন ধরেই অসুস্থ, হসপিটালে অ্যাডমিট আছে, তো ওর সাথে একবার কথা বলতে পারেন। তখন এয়ার হোস্টেস সামনে আসে, তাকে সেই ব্যক্তি বলে যে আমি তোমার সমস্ত দুঃখ সলভ করে দেবো, তুমি জাস্ট আমার কথা শুনো। এবার সেই এয়ার হোস্টেস মেনে নেয়, তাকে যা যা করতে বলে সেই ব্যক্তি সে করে, অ্যান্ড দেন এই এয়ার হোস্টেস হিপনোটাইজ হয়ে যায়, সে নিজেও বুঝতে পারে না। তারপর সেই ব্যক্তি এয়ার হোস্টেসকে বলে একটু জামাটা তোলো তো, একটু প্যান্টটা খুলো তো, এবং সে এতটাই হিপনোটাইজ হয়ে গেছে এয়ার হোস্টেস ওই সমস্ত কর্মকাণ্ড করে। দেন আবার তাকে প্যান্ট জামা সমস্ত কিছু পরতে বলার পর তাকে বলে যে এবার তোমার হাজব্যান্ড একদম ঠিক হয়ে যাবে এবং তোমাদের 6 বছর ধরে সন্তান হচ্ছে না, তো এবার সন্তানও হয়ে যাবে। তারপর এয়ার হোস্টেসের কাছ থেকে সেই ব্যক্তি 200 টাকা নেয়, সেই বৃদ্ধা লেডির কাছ থেকে 100 টাকা নেয় এবং 300 টাকা নিয়ে বেরিয়ে অটো করে আবার বাড়ি চলে যায়। 2 দিন কেটে যায়। 2 দিন কেটে যাওয়ার পর এয়ার হোস্টেসের হঠাৎ করেই মনে হয় যে তার সাথে কিছু একটা বাজে হয়েছে। সে মনে করতে থাকে, সে বুঝতে পারে ওই দিন কেউ একটা এসেছিল। তখন সেই বৃদ্ধা যার ফ্ল্যাটে সে রেন্ট অবস্থায় থাকছিল তাকে জিজ্ঞাসা করে, সে বলে। তখন সে পুলিশ স্টেশনে যায়, কমপ্লেন করে। পুলিশ সিসিটিভি দেখে এবং একটা সিসিটিভিতে দেখা যায় এক ব্যক্তি সে সিসিটিভির সামনে হাত দিয়ে তার মুখটাকে আড়াল করছে। তাকে পুলিশ লক্ষ্য করে এবং একটা এরিয়াতে পৌঁছায়, সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়। এই ব্যক্তির নাম ছিল অনিল শিন্ডে। এই অনিল শিন্ডে অ্যাকচুয়ালি একটা ছেলে, সে হিজড়া সাজে, এইভাবে সমস্ত জায়গায় সে চাঁদা তোলে, তার গোটা ফ্যামিলিও এইভাবেই ঠকবাজি করে এবং এই অনিলের নামে একাধিক কেস এদিক সেদিকে কিন্তু আছে। তো এইভাবে একটা এয়ার হোস্টেস তাকে কিছু একটা শুকিয়ে বা খাইয়ে এইরকমভাবে হিপনোটাইজ এই অনিল শিন্ডে করেছে। এবং অনিল শিন্ডের এটা কিন্তু ফার্স্ট কেস না, সে আগেও করেছে এবং পুলিশ তাকে যদি ছেড়ে দেয় বা সে যদি কখনো বেল পেয়ে যায়, সে কিন্তু আবারও এই রকম ঘটনা ঘটাবে। এরকম সে আরও কত জনের সাথে করেছে যেগুলো এখনও কমপ্লেন করা হয়নি, সেটা কেউ জানে না। তো আজকের যে দুটো ঘটনা ছিল, ছোট ছিল, ইন্টারেস্টিং ছিল, বাট অনেক কিছু শেখার ছিল। তো আমার যে ট্রু ক্রাইমের ঘটনাগুলো আছে না, এগুলো শুনবেন, এনজয় করবেন, অ্যান্ড এখান থেকে কিন্তু শিক্ষাও নেবেন। তো এই ছিল আজকের ছোট্ট দুটো ট্রু ক্রাইম ঘটনা। অ্যান্ড সরি আমি ফেস ক্যাম করতে পারিনি, নেক্সট ভিডিও থেকে আমি ফেস ক্যাম করবো এবং ইন্টারেস্টিং বিদেশি কেস আসতে চলেছে।
তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।